কিন্নর ও স্পিতি ভ্যালি ভ্রমণের উদ্দেশ্যে সিমলার নারকান্দাতে পৌঁছানো এবং এক রাত কেটেছিল সেই স্বপ্নীল পাহাড়ি শহরের এক সেরা হোমস্টেতে। এই কাহিনী ছিল আগের এপিসোডে। সেই ভিডিও লিংক উপরের আই বটমে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর এই এপিসোডে থাকছে নারকান্দা থেকে কিন্নরের রকছাম পৌঁছানোর গল্প। পথে দেখে নেব সারাহান। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। নমস্কার, গুড মর্নিং ফ্রম নারকান্দা। তো আমরা কালকে নারকান্দা এসেছিলাম, নারকান্দা সাইট সিনিং করেছিলাম। আজকে সকালে ব্রেকফাস্ট চলছে এবং ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব আমাদের যে গন্তব্য কিন্নরের উদ্দেশ্যে। তো পথে পড়বে রামপুর, সারাহান এবং আরও অনেক কিছু আকর্ষণ। তাই আজকের এই পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। ওই আমাদের হোমস্টে, স্বস্তিক হোমস্টে। দেখো সকাল সকাল সবাই ব্রেকফাস্ট করছে পুরি আর সবজি দিয়ে। কিসের সবজি এটা? আলু দই দিয়ে তরকারি। দই। দিদি কেমন লাগছে? ব্রেকফাস্টের পর এবার বিদায় বেলার স্মৃতিকে ফ্রেমবন্দি করার জন্য কিছু ফটোশুট। তারপর শুরু হলো পথ চলা। বিদায় জানালাম নারকান্দাকে। আজ আমাদের সফরের তৃতীয় দিন। যেতে হবে অনেকটা পথ, প্রায় 200 কিলোমিটার। এই যাত্রাপথের স্কেচটা একটু দেখিয়ে দিই। নারকান্দা থেকে কিছুটা এগিয়ে শতদ্রু বা সুতলেজ নদীকে সঙ্গী করে NH5 ধরে 70 কিলোমিটার এগোলে রামপুর। এখান থেকে আরো 23 কিলোমিটার পথ অতিক্রম করলে জিওরি মোড়। এই জিওরি মোড় থেকে ডান দিকে একটি রাস্তা চলে গেছে। 17 কিলোমিটার গেলে সারাহান। একই পথে জিওরি পৌঁছে আরো 54 কিলোমিটার এগোলে শতদ্রু এবং বাঁশপা নদীর মিলনস্থল করছাম ড্যাম। এবার করছাম থেকে ডান দিকে বেঁকে বাঁশপা নদীকে সঙ্গে নিয়ে প্রায় 30 কিলোমিটার এগোলে সাংলা পেরিয়ে রকছাম। নারকান্দা থেকে কিছুটা এগিয়ে আসার পরই আমরা সঙ্গী হিসাবে পেয়ে গেলাম শতদ্রু বা সুতলেজকে। তো নারকান্দা থেকে আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিটের জার্নি করলাম এবং এখন আমরা আমাদের সঙ্গী পেয়ে গেছি। সিন্ধু বা ইন্দাসের গুরুত্বপূর্ণ একটি উপনদী সতলুজ, সুতলেজ বা বাংলায় আমরা বলি শতদ্রু। এই শতদ্রু আমাদের সঙ্গে থাকবে আপাতত করছাম পর্যন্ত। রাস্তার পাশে হনুমানজির এই বিশাল মূর্তি আমাদের রামপুরে ওয়েলকাম জানালো। তো আমরা চলার পথে প্রথমে একটা ছোট্ট ব্রেক নিলাম
রামপুরে। তো এখানে একটা প্যালেস রয়েছে, মুসাহার রাজবংশের তৈরি এই প্যালেস, পদম প্যালেস নামে পরিচিত। তো ছোট্ট একটা ব্রেক, টয়লেট, টি ব্রেক, আর সঙ্গে এই পদম প্যালেস। শতদ্রু নদীর তীরে 5 নম্বর জাতীয় সড়কের ধারেই হিমাচল প্রদেশের সিমলা জেলার ছোট্ট শহর রামপুর। বুসাহার রাজ্যের এই প্রাক্তন রাজধানীর অন্যতম প্রধান আকর্ষণ হলো এই পদম প্যালেস। ইউরোপীয় ঢাঁচের পাথরের কাঠামো আর উপরের অংশে এই অঞ্চলের কাঠের কাজের একটি সুন্দর মিশ্রণ। রাজা পদম সিং 1919 সালে এই প্যালেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 6 বছর। এই প্যালেসের অভ্যন্তরে যাওয়ার কিন্তু অনুমতি নেই। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা সবুজ লনের মাঝে এই প্রাসাদের পরিবেশ কিন্তু মন কেড়ে নিল। এবার রামপুরকে বিদায় জানিয়ে শতদ্রুকে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম জিওরির দিকে। আমরা এখন জিওরি পৌঁছে গেলাম। এখান থেকে সোজা রাস্তা চলে গেছে কল্পা এবং স্পিতির দিকে। আমরা ডান দিকে টার্ন নিলাম সারাহানের দিকে। এই জিওরি মোড় থেকে সারাহানের দূরত্ব 17 কিলোমিটার। আপেল বাগানের পাশ দিয়ে আঁকাবাঁকা পথে আমাদের গাড়ি উঠতে শুরু করলো। আসলে রামপুরের উচ্চতা ছিল 4500 ফুট, সে জায়গায় সারাহানের উচ্চতা 7600 ফুট। ঘড়িতে এখন সময় দুপুর 1:30। আমরা পৌঁছে গেলাম শ্রীখন্ড কৈলাসের পাদদেশে সারাহানে। এই সারাহানকে অনেকে গেটওয়ে অফ কিন্নর বলে থাকেন। রাস্তার পাশে বেশ কিছু হোটেল, হোমস্টে চোখে পড়ছে। আমরা যদিও এখানে থাকবো না, তবে আপনারা এখানে থাকার প্ল্যানও করতে পারেন। কিছু হোটেলের কন্ট্যাক্ট ডেসক্রিপশানে দিয়ে দেবো। তবে পেটে ছুঁচোর ডল মারছে, তাই আমরা প্রথমে লাঞ্চটা সেরে নিলাম। তো আমরা সারাহান পৌঁছে আগে লাঞ্চ সেরে নিয়েছি। এবার আমরা দর্শন করতে যাব ভীমাকালী মন্দির। এই সারাহানের খ্যাতি ভীমাকালী মন্দিরের জন্য। জনশ্রুতি রয়েছে যে দক্ষযজ্ঞের শেষে শিবের রোষে দেবীর কাটা কান এসে পড়েছিল এখানে। সেই থেকে এই স্থান হয়ে ওঠে 51 সতীপীঠের অন্যতম একটি।
মন্দিরের সামনের রাস্তায় রয়েছে কিছু দোকানপাট, যেখানে পুজো দেওয়ার সামগ্রীও পাওয়া যাচ্ছে। এই সারাহান যেমন একদিকে ভীমাকালী মন্দিরের জন্য বিখ্যাত, তেমনি এখান থেকে শ্রীখণ্ড কৈলাসের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণে। এবার আমরা প্রবেশ করব। ওয়েলকাম টু শ্রী ভীমা কালীজি টেম্পল। ভীমাকালী হলেন দ্বিতীয় পাণ্ডব ভীমের আরাধ্যা দেবী। আসলে ইনি হলেন অসুর নাশিনী দুর্গা। গুসাহার রাজাদের গৃহদেবতা হলেন ভীমাকালী মাতা। এটা মন্দিরের রেস্ট হাউস। সারাহানে হোটেলে না থেকে এখানেও থাকতে পারেন। মূল মন্দিরে প্রবেশ করতে গেলে এরকম 3টে ফটক পেরোতে হবে। এই দরজা পেরিয়ে এবার আমরা মূল মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছলাম। পাশাপাশি দুটি মন্দিরের অবস্থান। বাম দিকেরটি প্রাচীন মন্দির। এটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যাওয়ার পর নতুন মন্দিরটি গড়ে তোলা হয়। প্রাচীন মন্দিরটি এখন বন্ধই থাকে। অতুলনীয় ভাস্কর্যমণ্ডিত ত্রিতল মন্দিরটি আসলে কাঠের তৈরি, তবে নিচে রয়েছে পাথর। ত্রিতলে রয়েছেন অষ্টভুজা দেবী ভীমাকালী। মোবাইল, ক্যামেরা, চর্মজাত দ্রব্য সবকিছু লকারে রেখে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। অবশ্যই মাথায় হিমাচলি টুপি থাকতে হবে। এই টুপি এখানেই পাওয়া যাচ্ছে। মূল মন্দিরের দরজা এবং প্রায় 200 বছরের প্রাচীন দেবী মূর্তি সম্পূর্ণ সোনার তৈরি। মন্দির প্রাঙ্গণ থেকে ভিউটা একটু লক্ষ্য করুন। দূর দিগন্তে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শ্রীখণ্ড কৈলাস, আর তার মাথায় শোভা পাচ্ছে শ্বেতশুভ্র তুষারের আস্তরণ। এ এক স্বর্গীয় পরিবেশ। ভীমাকালী মাতার দর্শন সেরে একই পথে জিওরি ফিরে এসে NH5 ধরে এগিয়ে চললাম। এদিকে রাস্তার চিত্রপট কেমন যেন একটু বদলে গেল, আর প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিও আরো যেন বেড়ে গেল। জিওরি থেকে 9 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা দেখতে পেলাম কিন্নর দ্বার। এটি হলো এন্ট্রান্স অফ কিন্নর ভ্যালি। লেখা রয়েছে দেবভূমি কিন্নর মে जिला प्रशासन आपका स्वागत करता है। ততক্ষণ আমরা ছিলাম সিমলা জেলায়।
আর এই কিন্নর দ্বার পেরিয়ে গেলাম মানেই আমরা ঢুকে পড়লাম কিন্নর জেলাতে, অর্থাৎ আমাদের যে ট্রিপ কিন্নর এবং স্পিতি তার শুরু কিন্তু এখান থেকেই। রাস্তার ডান দিকে একটা ছোট্ট ফলস রয়েছে, নাম হ্যাপি ফলস। তো আমাদের এখনো অনেকখানি যেতে হবে, তাই এখানে আর দাঁড়ালাম না। এখানে একটা চেক পোস্ট রয়েছে, চৌরাচক পুলিশ পোস্ট। এবার আমরা এই পথের অন্যতম আকর্ষণ রক টানেল ক্রস করব। এখানে অনেকেই গাড়ি থামিয়ে নেমে পড়ছেন, ফটো তুলতে, সেলফি তুলতে, রিলস বানাতে সবাই ব্যস্ত, কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। দেওয়াটাই স্বাভাবিক, কারণ এটা এনএইচ, গাড়ি ছুটছে, যে কোনো সময়ই দুর্ঘটনা ঘটতে পারে। কি অদ্ভুতভাবে তৈরি করা হয়েছে এই রক টানেল, দুদিকে পাথরের দেওয়াল আর উপরে পাহাড়ের ছাদ। পুলিশ খেলাচ্ছে। কিন্নরের এই পথ একদিকে যেমন সুন্দর, অন্যদিকে তেমনি ভয়ঙ্কর। একদিকে সুবিশাল গিরিখাত আর অন্যদিকে খোঁচা খোঁচা পাহাড় আর ঝুলন্ত পাহাড়ের ছাদ। আবার গাড়ির ব্রেকে পা রাখলেন ড্রাইভার ভাই চেতনজি এবং সকলকে নামার নির্দেশ দিলেন। গাড়ি থেকে নেমে একটি মন্দির দেখতে পেলাম, তালন্দা মাতা টেম্পল। তো আমরা এখন তালন্দা মাতা টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। তো এটা এই রাস্তার উপরে এই টেম্পল। এটা একটা রীতি প্রচলিত আছে যে এই পথে যাওয়ার সময় সমস্ত গাড়ি এখানে এসে দাঁড়ায় এবং গাড়ির ড্রাইভার সহ প্রত্যেকে নেমে মাতাকে প্রণাম করে তবেই এগিয়ে যাওয়া যাতে জার্নিটা সুন্দর হয়, সফল হয়, কোনো রকম বিপদ যাতে না হয়, সবাই সুস্থ থাকে। আমরাও মায়ের কাছে জানিয়ে আমাদের যাত্রা আবার শুরু করব। তালন্দা মাতাকে প্রণাম জানিয়ে কলা আর লাড্ডু প্রসাদ খাওয়া হলো, তারপর আবার চলা শুরু। এতদিন বিভিন্ন পাহাড়ি রাস্তায় ঘুরে বেরিয়েছি, কিন্তু হিমাচলের কিন্নরের এই রকম রাস্তা প্রথমবার দেখছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী অনেক জমজমাট ভিডিও একের পর এক আসতে চলেছে।
বন্ধুরা, এই কিন্নর এবং স্পিতি ভ্যালি ট্রিপ ট্রাভেল এজেন্টের সাহায্য ছাড়া আপনিও করতে পারবেন। এ সম্পর্কে একটি গাইড ভিডিও এই চ্যানেলে অলরেডি আপলোড হয়েছে, যার লিংক এই ভিডিওর শেষে স্ক্রিনে এবং ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে। এই রাস্তায় হিমাচল পরিবহনের বাস মাঝে মধ্যেই কিন্তু চোখে পড়ছে। তো যাদের বাজেট কম বা সোলো ট্রাভেলার যারা আছেন, তারা কিন্তু এই বাসে করেও প্ল্যান করতে পারেন। এখানে দেখুন, পড়ন্ত বিকেলের সূর্যের আলো পাহাড়ের একদিকে ঢালে পড়ছে সবুজ পাহাড়ে। তো কি সুন্দর লাগছে। শতদ্রু নদী, গিরিখাত, মাথার উপর কোথাও ঝুলন্ত পাহাড়ের ছাদ, পথের অপরূপ শোভা আর পাহাড়ের রূপের বৈচিত্র্য উপভোগ করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছলাম করছামে। তারণ্যা মাতা টেম্পল থেকে এই করছাম আসতে সময় লাগলো ঘন্টা দেড়েক। এই করছামের বিশেষত্ব হলো এখানে শতদ্রু নদীর সাথে বাঁশপা নদী এসে মিলিত হয়েছে, তৈরি হয়েছে একটি ড্যাম, সেখানে তৈরি হচ্ছে জলবিদ্যুৎ। এখানে আমাদের দুটো ব্রিজ ক্রস করতে হবে, একটি শতদ্রু নদীর উপর আর একটি বাঁশপা নদীর উপর। এখন আমরা করছাম ড্যামের প্রথম ব্রিজের উপর। আমরা এখন শতদ্রু নদী পেরিয়ে যাচ্ছি। শতদ্রুকে এখানেই বিদায় জানাতে হবে। এখনো আমাদের বাম দিকে শতদ্রু বা সুতলেজ। এইখানে মিলিত হয়েছে বাঁশপা নদী শতদ্রু বা সুতলেজের সাথে। এখানেই আমরা শতদ্রুকে বিদায় জানালাম এবং বাঁশপার হাত ধরলাম। এই বাঁশপা নদী আমাদের সঙ্গে থাকবে এই পথে ভারতের শেষ গ্রাম ছিটকুল পর্যন্ত। এবার আমরা দ্বিতীয় ব্রিজটি পেরোচ্ছি বাঁশপা নদীর উপর, আর এখানেই গড়ে উঠেছে জিন্দালদের ওয়াংটু হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট। এটি একটি রান অফ দ্য রিভার প্রজেক্ট। তো আমরা করছাম পেরিয়ে গেলাম। এখন সন্ধে 6:30। তবে সন্ধে বলাটা বোধহয় ভুল হচ্ছে, কারণ এখনো যথেষ্ট সূর্যের আলো রয়েছে। এখান থেকে 18 কিলোমিটার দূরে সাংলা, আর সাংলা থেকে আরো 15 কিলোমিটার দূরে রকছাম আমাদের আজকের ডেস্টিনেশন। আর এই পথ কিন্তু বেশ বিপদসংকুল, তাই সন্ধ্যের পরে এই পথে জার্নি করা একেবারেই ঠিক নয়। সেই কারণেই আমরা করছামে ব্রেক নিইনি। পরশু যখন এই পথে ফিরবো, তখন সময় থাকলে অবশ্যই দাঁড়াবো। রাস্তার একপাশে সুগভীর সংকীর্ণ খাত, আর সেই খাতে বয়ে চলেছে অপরূপা বাঁশপা। ভারতে যে কয়েকটা ডেঞ্জারাস রোড রয়েছে, তার মধ্যে অন্যতম হলো কিন্নর জেলার সাংলা ভ্যালির এই রাস্তা। এই রাস্তা এক এক জায়গায় এতটাই সংকীর্ণ যে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো অবস্থাও নেই। মা শেরাবালির একটা ছোট্ট মন্দির রয়েছে, জয় মাতা দি।
এই পথে প্রচুর বাইকারদেরও দেখতে পাচ্ছি, হবে নাই বা কেন, এই রাস্তাই তো বাইকারদের স্বর্গ। আমাদের ড্রাইভার চেতন ভাইয়ের দক্ষ হাতের স্টিয়ারিং এই দুর্গম পথ অতিক্রম করে নির্বিঘ্নে পৌঁছে দিল হিমাচলের পহেলগাঁও রকছামে। এই রকছাম এবং ভারতের শেষ গ্রাম ছিটকুলের ভিডিও নিয়ে ফিরে আসবো পরের এপিসোডে। দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।